সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তোমাদের ভালো থাকার প্রত্যাশায় আমি স্বপন চন্দ্র কর্মকার, সহকারী শিক্ষক বিজ্ঞান, আজমিরিগঞ্জ এবিসি সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, আজমিরিগঞ্জ হবিগঞ্জ। আজ আমি তোমাদের সামনে রসায়নের আরেকটি টপিক নিয়ে হাজির হয়েছি। গত ক্লাসে ধারাবাহিকভাবে আমি তোমাদের সামনে উপস্থাপন করেছিলাম ড্রাই সেলের গঠন এবং কাজ নিয়ে। এই ক্লাসে আমি তোমাদের সামনে তড়িৎ রসায়ন নিয়ে আলোচনা করব। তড়িৎ রসায়নে আলোচনা করতে গেলে তোমাদের সামনে আমি দুইটি বিশেষ কোষ নিয়ে আলোচনা করতে চাই। একটি হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ এবং আরেকটি তড়িৎ রাসায়নিক কোষ। তড়িৎ বিশ্লেষ্য কোষ নিয়ে যদি একটু আলোচনা করতে চাই, তাহলে তড়িৎ বিশ্লেষ্য কোষের কাজটি কি আমাদের আগে ওই জিনিসটি বুঝতে হবে। তড়িৎ বিশ্লেষ্য কোষ হচ্ছে এমন এক বিশেষ ধরনের কোষ যেই কোষে আমরা তড়িৎ শক্তি প্রয়োগ করে রাসায়নিক শক্তিতে রূপান্তর করতে পারবো। তাহলে তড়িৎ শক্তি প্রয়োগ করে রাসায়নিক শক্তিতে রূপান্তর করাটাই হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষের কাজ। তাহলে আমরা প্রথমে তড়িৎ বিশ্লেষ্য কোষ নিয়ে আলোচনা করি। এটি হচ্ছে একটি তড়িৎ বিশ্লেষ্য কোষ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করো, তড়িৎ বিশ্লেষ্য কোষের কি কি লাগছে। তড়িৎ বিশ্লেষ্য কোষের বাইরের একটি উৎস হিসেবে তড়িৎ উৎস হিসেবে আমরা যে কোনো কিছু ব্যবহার করতে পারি, হয়তো কোনো তড়িৎ কোষ বা ব্যাটারি। আমরা এখানে একটি ব্যাটারি ব্যবহার করলাম, দুটি পাত। এই পাত দুটি ইলেকট্রনের পরিবার হিসেবে কাজ করে, যাকে আমরা তড়িৎদ্বার বা ইলেকট্রোলাইট বলি, এবং পাত্রে দ্রবণে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে আমরা যে কোনো লবণের দ্রবণ ব্যবহার করি। তাহলে তিনটি জিনিস আমাদের তড়িৎ বিশ্লেষ্য কোষে ব্যবহার করতে হবে: তড়িৎদ্বার, তড়িৎ কোষ অথবা ব্যাটারি এবং তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ। তাহলে তড়িৎ বিশ্লেষ্য কোষ চিনতে গেলে তোমাদের সহজভাবে যদি চিনতে যাও, তাহলে তোমাদের একটি জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, বাইরে থেকে আমাদের অবশ্যই কি লাগবে, একটি ব্যাটারি বা তড়িৎ কোষ লাগবে। ব্যাটারি বা তড়িৎ কোষ থাকলে তোমরা এটাকে কি বলবে? তড়িৎ বিশ্লেষ্য কোষ। তড়িৎ বিশ্লেষ্য কোষ কিভাবে কাজ করে আমরা একটু জানি। আমরা তড়িৎ বিশ্লেষ্য কোষের গঠন এবং কার্যক্রম বুঝতে গেলে আমরা একটা সহজ তড়িৎ বিশ্লেষ্য কোষ নিয়ে আলোচনা করি। আমরা এখানে NaCl মানে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণকে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে যদি ব্যবহার করি, তাহলে আমরা জানি সোডিয়াম ক্লোরাইড একটি আয়নিক যৌগ। এই আয়নিক যৌগকে যখন আমরা পানিতে দ্রবীভূত করব, তখন তা বিগলিত হয়ে আয়ন উৎপন্ন করবে। এখানে NaCl আয়ন হিসাবে Na+ এবং Cl- দুই ধরনের আয়ন উৎপন্ন করবে। আমরা আরেকটু খেয়াল করি, Na+ হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত এবং Cl- হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত। ধনাত্মক চার্জযুক্ত আয়নকে আমরা কি বলি? ক্যাটায়ন বলি, এবং ঋণাত্মক চার্জযুক্ত আয়নকে আমরা কি বলি? অ্যানোন বলি। তাহলে ধনাত্মক চার্জযুক্ত আয়ন এখানে কোনটি? Na+, এবং ঋণাত্মক চার্জযুক্ত আয়ন কোনটি? এখানে Cl-। Na+ আমরা জানি এই Na+ এ একটি ইলেকট্রন দান করার কারণে তার ক্ষেত্রে কি হয়েছে? একটি ইলেকট্রন কম আছে। তাহলে সেই কার দিকে আকৃষ্ট হবে? যার কাছে ইলেকট্রন আছে। তাহলে এর ক্ষেত্রে যার কাছে ইলেকট্রন আছে তার দিকে আকৃষ্ট হতে হবে। তার কোন দিকে আকৃষ্ট হতে হবে? আমরা যদি ব্যাটারি ধনাত্মক প্রান্তের সাথে কোনো কিছুকে সংযুক্ত করি, তাহলে সেটি অ্যানোড হিসাবে কাজ করবে। এটি হচ্ছে ধনাত্মক প্রান্ত, তাহলে এখানে অ্যানোড কোনটি? এই পাতটি অ্যানোড। ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে এই পাতটি সংযুক্ত করা হয়েছে, তাহলে এটি ক্যাথোড হিসাবে কাজ করবে। তাহলে ক্যাটায়ন কার দিকে আকৃষ্ট হবে? ইলেকট্রন গ্রহণ করার জন্য ক্যাথোডের দিকে আকৃষ্ট হবে। এবং অ্যানোন কার দিকে আকৃষ্ট হবে? ইলেকট্রন ত্যাগ করার জন্য অ্যানোডের দিকে আকৃষ্ট হবে। তাহলে ক্যাটায়ন যার দিকে আকৃষ্ট হয় তাকেই তোমরা কি বলবে? ক্যাথোড। এবং অ্যানোন যার দিকে আকৃষ্ট হয় তাকে তোমরা অ্যানোড বলবে। তড়িৎ বিশ্লেষ্য কোষে কি পেলাম? ক্যাটায়ন যার দিকে আকৃষ্ট হবে সেটি হচ্ছে ক্যাথোড, এবং অ্যানোন যার দিকে আকৃষ্ট হবে সেটি হচ্ছে অ্যানোড। আমরা আরেকটি জিনিস লক্ষ্য করেছিলাম, গত ক্লাসে বলেছিলাম, এই ক্লাসেও আমরা একটু বলি। অ্যানোডকে আমরা কিসের তড়িৎদ্বার হিসেবে অভিহিত করব? অ্যানোড হচ্ছে জারণ তড়িৎদ্বার এবং ক্যাথোড হচ্ছে বিজারণ তড়িৎদ্বার।
অ্যানোড যদি জারণ তড়িৎদ্বার হিসেবে কাজ করে তাহলে অ্যানোড কি করবে? অ্যানোডে ইলেকট্রনের ছাড়ন হবে, অর্থাৎ অ্যানোডে ইলেকট্রনের ত্যাগ হবে। এক্ষেত্রে অ্যানোডে Cl মাইনাস আকৃষ্ট হওয়ার কারণে Cl মাইনাস অ্যানোডে গিয়ে একটি ইলেকট্রন ত্যাগ করবে। Cl মাইনাস একটি ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন পরমাণুতে রূপান্তরিত হবে, পরবর্তীতে ক্লোরিন পরমাণু থেকে ক্লোরিন অণু উৎপন্ন হবে। অন্যদিকে ক্যাথোড অর্থাৎ ক্যাটায়ন যার দিকে আকৃষ্ট হবে, ক্যাথোডের দিকে তাহলে কে আকৃষ্ট হবে? ক্যাথোডের দিকে আকৃষ্ট হবে Na+। Na+ ক্যাথোডের দিকে আকৃষ্ট হয়ে ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করবে। এই ক্ষেত্রে আমরা Na+ যদি একটি ইলেকট্রন গ্রহণ করে তাহলে কি উৎপন্ন হবে? Na+ একটি ইলেকট্রন গ্রহণ করে Na ধাতুতে রূপান্তরিত হবে। যদি সে দুটি ইলেকট্রন গ্রহণ করে তাহলে দুই অণু সোডিয়াম ধাতুতে রূপান্তরিত হবে। তাহলে আমরা তড়িৎ বিশ্লেষক কোষের সারাংশ কি পেলাম? তড়িৎ বিশ্লেষক কোষ হচ্ছে এমন এক বিশেষ ধরনের কোষ যে কোষে আমরা বাহিরে থেকে তড়িৎ শক্তি প্রয়োগ করে, এখানে আমরা তড়িৎ শক্তি প্রয়োগ করার জন্য কি ব্যবহার করেছিলাম? তড়িৎ শক্তি প্রয়োগ করার জন্য আমরা বাইরে থেকে তড়িৎ উৎস হিসেবে ব্যাটারি ব্যবহার করেছিলাম। ব্যাটারি ধনাত্মক প্রান্ত অ্যানোডের সাথে সংযুক্ত করা ছিল, ব্যাটারি ঋণাত্মক প্রান্ত যার সাথে সংযুক্ত সেটি ক্যাথোড। ব্যাটারি থেকে বিদ্যুৎ প্রবাহ করার কারণে অ্যানোড এবং ক্যাথোড যেটি তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের সাথে সংযোগ স্থাপন করবে। এই তড়িৎ বিশ্লেষ্য কোষে যে ক্যাটায়ন ছিল, ক্যাটায়ন ক্যাথোডের দিকে আকৃষ্ট হয়ে সোডিয়াম ধাতুতে রূপান্তরিত হবে এবং অ্যানায়ন ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন গ্যাসে রূপান্তরিত হবে। আমার মনে হয় তোমরা সম্ভবত তড়িৎ বিশ্লেষক কোষ সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়েছো। তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে আগামীতে আমি ক্লাসটি নিয়ে আবার আলোচনা করব। এখন আমরা নতুন আরেকটি টপিকে চলে যাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা তড়িৎ বিশ্লেষক কোষ সম্পর্কে ধারণা পেয়েছি। এখন আমরা তড়িৎ রাসায়নিক কোষ বা গ্যালভানিক কোষ নিয়ে একটু আলোচনা করি। গ্যালভানিক কোষ হচ্ছে তড়িৎ বিশ্লেষক কোষের ঠিক বিপরীত। আমরা তড়িৎ বিশ্লেষক কোষে দেখেছিলাম তড়িৎ বিশ্লেষক কোষে তড়িৎ শক্তি প্রয়োগ করার কারণে রাসায়নিক শক্তির উদ্ভব ঘটাকে আমরা বলেছিলাম তড়িৎ বিশ্লেষক কোষ। কিন্তু তড়িৎ রাসায়নিক কোষের ক্ষেত্রে হবে উল্টো, অর্থাৎ এক্ষেত্রে আমাদেরকে রাসায়নিক শক্তি প্রয়োগ করে রাসায়নিক শক্তি থেকে আমাদের বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা প্রক্রিয়া। রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা প্রক্রিয়া যে কোষের মাধ্যমে সম্ভব হয় তাকে আমরা গ্যালভানিক কোষ বলতে পারি। তাহলে একটু খেয়াল করো, গ্যালভানিক কোষে এখানে আমরা দুইটি পাত্র ব্যবহার করেছি। একটি পাত্রে আমরা এক বিশেষ ধরনের লবণ যেটাকে আমরা জিঙ্ক সালফেট লবণ নিয়েছি এবং অন্য একটি পাত্রে আরেক বিশেষ ধরনের লবণ কপার সালফেট লবণ নিয়েছি। এক্ষেত্রে এই পাত্রে তড়িৎদ্বার সহ যে লবণ ব্যবহার করা হয়েছে এটাকে আমরা একটা অর্ধকোষ হিসেবে ব্যবহার করতে পারি। এটা হচ্ছে একটা অর্ধকোষ, অন্যদিকে এটা হচ্ছে একটা অর্ধকোষ। দুই অর্ধকোষ মিলে সম্পূর্ণ একটি তড়িৎ রাসায়নিক কোষ সম্পন্ন হয়। তাহলে আমরা যদি এই অর্ধকোষের দিকে একটু খেয়াল করি, এই অর্ধকোষের দিকে একটু খেয়াল করো, এক্ষেত্রে আমরা জিঙ্ক তড়িৎদ্বার ব্যবহার করেছি এবং সাথে জিঙ্ক সালফেটের লবণ ব্যবহার করা হয়েছে। জিঙ্ক এবং কপার এই দুই তড়িৎদ্বারের মধ্যে কে অ্যানোড এবং কে ক্যাথোড হিসেবে কাজ করবে তা যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদেরকে ধাতুর সক্রিয়তা সিরিজ সম্পর্কে ধারণা থাকতে হবে। আমরা জানি ধাতুর সক্রিয়তা সিরিজে যেই ধাতুগুলো সক্রিয়তা সিরিজে উপরের দিকে অবস্থান করে তারা অ্যানোড হিসেবে কাজ করবে এবং যারা নিচের দিকে অবস্থান করে তারা ক্যাথোড হিসেবে কাজ করবে। একটু খেয়াল করো, এক্ষেত্রে জিঙ্ক এবং কপার দুই ধাতুর মধ্যে কোনটি উপরের দিকে অবস্থান করছে? আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে জিঙ্ক উপরের দিকে এবং কপার নিচের দিকে। তাহলে এক্ষেত্রে জিঙ্ক অ্যানোড হিসেবে কাজ করবে এবং কপার ক্যাথোড হিসেবে কাজ করবে। জিঙ্ক যদি এক্ষেত্রে অ্যানোড হিসেবে কাজ করে তাহলে জিঙ্ককে আমরা কি তড়িৎদ্বার হিসেবে অভিহিত করতে পারি? জিঙ্ককে আমরা জারণ তড়িৎদ্বার হিসেবে অভিহিত করতে পারি। অর্থাৎ জিঙ্ক এক্ষেত্রে ইলেকট্রন দান করে। জিঙ্ক যদি ইলেকট্রন দান করে, জিঙ্ক কয়টি ইলেকট্রন দান করবে? জিঙ্ক এক্ষেত্রে দুটি ইলেকট্রন দান করবে। জিঙ্ক দুটি ইলেকট্রন দান করে জিঙ্ক আয়নে রূপান্তরিত হবে। এই জিঙ্ক 2+ পাত্রে দ্রবণে জিঙ্ক 2+ এর সাথে
দ্রবীভূত অবস্থায় থাকবে। অন্যদিকে এই মুক্ত দুটি ইলেকট্রন বর্তনী দিয়ে প্রবাহিত হওয়ার সময় যদি আমরা কোনো বাল্ব ব্যবহার করি তাহলে এই বাল্বটির ভিতরে যাওয়ার সময় বাল্বটি কি হয়, জ্বলে ওঠে। বাল্বটি জ্বলে ওঠার কারণে আমরা কি বুঝতে পারলাম, এখানে অবশ্যই বিদ্যুৎ উৎপন্ন হয়েছে। এই মুক্ত ইলেকট্রনের প্রবাহের কারণে বাল্বের ভিতরে যাওয়ার সময় এক্ষেত্রে বাল্বটি জ্বলে উঠেছে, অর্থাৎ এক্ষেত্রে বিদ্যুৎ উৎপন্ন হয়েছে। এই মুক্ত ইলেকট্রনটি আবার এদিকে এসে কোন তড়িৎদ্বারে এসে কপার তড়িৎদ্বারের সাথে আসছে। কপার তড়িৎদ্বারের সাথে যখন আসে তখন কপার তড়িৎদ্বারের সাথে সন্নিবিষ্ট কপার 2+ আয়ন ওই দুটি মুক্ত ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে এক্ষেত্রে কপার 2+ পাত্রের দ্রবণে যে কপার 2+ ছিল, এই কপার 2+ যেটাকে আমরা ক্যাথোড হিসেবে ব্যবহার করব, অর্থাৎ বিজারণ তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করব, সেই কপার 2+ দুইটি মুক্ত ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে রূপান্তরিত হবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এক্ষেত্রে অ্যানোড হিসেবে ব্যবহৃত জিঙ্ক দুটি ইলেকট্রন দান করেছিল। দান করার ক্ষেত্রে জিঙ্ক ধাতব যে তড়িৎদ্বার ছিল সেটি আর জিঙ্ক থাকছে না, কিসে রূপান্তরিত হচ্ছে, জিঙ্ক 2+। এই জিঙ্ক 2+ পাত্রের দ্রবণে জিঙ্ক 2+ সাথে দ্রবীভূত হচ্ছে, অর্থাৎ এই ক্ষেত্রে ক্রমাগত জিঙ্ক 2+ পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং জিঙ্কের পরিমাণ হ্রাস পাচ্ছে, অর্থাৎ এই ক্ষেত্রে জিঙ্ক অর্থাৎ অ্যানোডে হ্রাস ঘটবে। অন্যদিকে একটু খেয়াল করো, কপার অর্থাৎ যেটি ক্যাথোড হিসেবে ব্যবহার করেছিলাম, এক্ষেত্রে কপারের সাথে কপার 2+ আরো দুটি মুক্ত ইলেকট্রন গ্রহণ করে আরো কপারের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং কপার দণ্ডের সাথে এই কপারগুলো জমা হয়ে কপারের সংখ্যা, কপারের পরিমাণ বৃদ্ধি করছে। একটু আমরা তাহলে যে জিনিসটা দেখতে পেলাম যে মুক্ত ইলেকট্রন প্রবাহের কারণে এই ক্ষেত্রে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে এবং এই ক্ষেত্রে আমরা রাসায়নিক পদার্থগুলোকে ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন করেছিলাম। এই রাসায়নিক বিক্রিয়ার কারণে এই ক্ষেত্রে মুক্ত ইলেকট্রনের প্রবাহ হয়েছে। এই মুক্ত ইলেকট্রনের প্রবাহের কারণে বিদ্যুৎ উৎপন্ন হয়েছে, অর্থাৎ গ্যালভানিক কোষে তড়িৎ বিশ্লেষ্য কোষে ঠিক বিপরীত ঘটনাটি ঘটলো। তড়িৎ বিশ্লেষ্য কোষে আমরা তড়িৎ শক্তি বাইরে থেকে চালনা করেছিলাম, অর্থাৎ তুমি যদি তড়িৎ বিশ্লেষ্য কোষ চিনতে চাও তাহলে তোমাদের কোন জিনিসটি খেয়াল করতে হবে, বাহিরের দিকে খেয়াল করতে হবে। বাহিরে বর্তনীর সাথে যদি ব্যাটারি বা তড়িৎ কোষ জাতীয় কোনো কিছু থাকে তখন তোমরা এটাকে তড়িৎ বিশ্লেষ্য কোষ বলবে, কিন্তু যদি ব্যাটারি না থাকে তাহলে তোমরা এটাকে গ্যালভানিক কোষ হিসেবে অভিহিত করতে পারবে। এটা তোমরা অবজেক্টের জন্য তোমাদের খুব ভালো কাজ দেবে। তাহলে এখানে যেহেতু ব্যাটারি নেই কাজে এটি হচ্ছে একটি গ্যালভানিক কোষ। ব্যাটারির পরিবর্তে এক্ষেত্রে আমরা কি ব্যবহার করলাম, বাল্বটি জ্বলে উঠলো, অর্থাৎ এক্ষেত্রে বিদ্যুতের প্রবাহের কারণে বাল্বটি জ্বলে উঠলো। বিদ্যুৎটি কিভাবে উৎপন্ন হলো, আমরা এখানে দুটি অর্ধকোষ পেয়েছিলাম। প্রথম অর্ধকোষে যেটাকে আমরা অ্যানোড হিসাবে ব্যবহার করেছিলাম, এই অর্ধকোষে জারণ সম্পন্ন হয়েছিল এবং এই অর্ধকোষে বিজারণ সম্পন্ন হয়েছিল। জারণে সম্পন্ন হওয়ার কারণে এই ক্ষেত্রে জিঙ্কের হ্রাস ঘটেছে এবং এই ক্ষেত্রে বিজারণ সম্পন্ন হওয়ার কারণে এই ক্ষেত্রে কপারের বৃদ্ধি ঘটেছে। তাহলে এবং এভাবে যতক্ষণ পর্যন্ত ইলেকট্রনের দান হবে এবং জিঙ্কের হ্রাস প্রাপ্তি করবে ততক্ষণ পর্যন্ত বিদ্যুৎ প্রবাহ চলতেই থাকে। তাহলে গ্যালভানিক কোষ থেকে কিভাবে বিদ্যুৎ উৎপন্ন হয় তা আমরা শিখতে পেলাম। তোমরা এক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল করো, এখানে আমরা একটা উল্টানো ইউ আকৃতিতে নল ব্যবহার করেছি, যেটাকে তোমরা বিভিন্ন লবণের নল ব্যবহার করে দ্রবণের নল ব্যবহার করতে পারো, ক্যালসিয়ামের লবণ ব্যবহার করতে পারো, অ্যামোনিয়াম ক্লোরাইড ব্যবহার করতে পারো। আমরা এখানে ক্যালসিয়ামের লবণ ব্যবহার করলাম। এই ক্যালসিয়ামের লবণের ব্যবহার করতে গেলে আগামীতে আমরা আরেকটি ক্লাসে এটা কার্যকারিতা নিয়ে আলোচনা করবো। আপাতত আমরা এখানে গ্যালভানিক কোষ নিয়ে আলোচনা করলাম। গ্যালভানিক কোষ কীভাবে কাজ করে, গ্যালভানিক কোষে কীভাবে জারণ বিক্রিয়া ঘটে, কোন অর্ধকোষে বিজারণ বিক্রিয়া ঘটে এবং কীভাবে বিদ্যুৎ উৎপন্ন হয়, এটি আমরা শিখতে পেলাম। আমার মনে হয় তোমরা গ্যালভানিক কোষ বা তড়িৎ রাসায়নিক কোষ সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছো। তোমাদের যদি সমস্যা থাকে তাহলে পরবর্তীতে আমি আবার এই অধ্যায় নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমাদেরকে আমি ভবিষ্যতে যদি তোমাদের সমস্যা থাকে তাহলে আমরা পরবর্তীতে আলোচনা করব। তোমরা বাসা বাড়িতে ভালোভাবে অবস্থান করো, স্বাস্থ্যবিধি অনুসরণ করো। তোমাদের শুভকামনা জানিয়ে আমি আজকে স্বপনচন্দ্র কর্মকার এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ।